আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। এই তো আসলাম মাত্র, এটা এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জায়গাটায় বসানোর জন্য গত বছর থেকে কাজ করছিলাম। বিগত সরকার এগুলো হাইজ্যাক করার পরে, ডাকাতি করার পরে তাদের লোকদেরকে দিয়ে তারা কিন্তু নতুন কোনো উইং ডেভেলপ করে। আমরা একটা সুযোগ পেয়েছিলাম বলতে এইগুলো আমি পাস্ট সেন্টেন্স ইউজ করছি, কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগ। তরুণদের হাতেই তোর ক্ষমতা যাওয়া উচিত, বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়োদের সব ভুল করে গেছে পর্যন্ত। দর্শক, যদিও আমরা শুনতে পেরেছি যে ভিপি নূর আসলে বিএনপিতে ঐক্য করবে, কিন্তু বন্ধুরা আজকে বিএনপিকেই অপমান করলেন তিনি। তিনি বলেন যে 16 বছর ধরে না খেয়ে আছে, খাদক বললেন তাকে ভিপি নূর, অর্থাৎ তিনি ইঙ্গিতের মাধ্যমে বিএনপিকেও তিনি খোঁটা দিয়ে দিলেন। আসলে ভিপি নূর কোন দলের হতে যাচ্ছে এখন পর্যন্ত ক্লিয়ার না। সন্দীপ তিনি ডক্টর ইউনূসকেও এখানে ছাড় দিলেন না। ডক্টর ইউনূস সম্পর্কে তিনি আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন। আসলে যদি এখন খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয়, তাহলে যারা আসলে ক্ষুধার্ত হয়ে বাংলাদেশের মধ্যে এখন রয়েছে রাজনৈতিক দল, তারা কিন্তু লুটপাট করা শুরু করবে। যে বন্ধু আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও উঠে এসেছে। আর ডক্টর ইউনূস কি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতের মধ্যে রয়েছে, সে ভারতের মধ্যে কোথায় রয়েছে এবং তাকে বাংলাদেশের মধ্যে ফিরিয়ে আনা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, এবং আমাদের বাংলাদেশ ভারত এই দুইটা দেশের মধ্যে সম্পর্ক কেমন হওয়া দরকার এই ব্যাপারে নিয়ে তিনি কঠিন কথা বললেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, বিষয়টি জানতে হবে। চলুন আমরা একাধারে দুজনের বক্তব্য শুনবো আজকে কি বলেন। চলুন ভিডিওটি দেখা যায়। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাফ, আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম। মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। বিএনপি, জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক্তার একটা প্রোগ্রাম ডাক দেওয়ার, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24 আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন হতো, 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাফ, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম। বিএনপি, জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। উত্তরাতে
মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে? কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য, কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, অহংকার আল্লাহর গায়ের চাদর, মানুষের মানায় না। তো শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা তো বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কেউ পিরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন? এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম, জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময় রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। এই তো আসলাম মাত্র, এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত, বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়োদের সব ভুল করে গেছে পর্যন্ত, তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। ওরা তো উচিত, তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত, বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়োদের সব ভুল করে গেছে পর্যন্ত। তো কাজে চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের, তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে, আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। আসলাম মাত্র, এত বছরের একটা সমস্যা আপনি দুদিনে আমাদের দিয়ে সমাধান করে দেবেন, আমরা একটা সমাধান নিয়ে আসবো, এটা আশা করা তো ঠিক হবে না। এটা শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে, সেই শান্তি চুক্তিও বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না, এটা পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তারা এগুলো করবেন। পুরো বাংলাদেশ এই ফেসিবাদী শেখ হাসিনার বিচার চায় এবং পুরো বাংলাদেশ চায় এই শেখ হাসিনা যে রাজত্ব চালিয়েছে, স্বৈরাচার বাংলাদেশের মধ্যে চালিয়েছে, এটার জন্য তার শিক্ষা দেখে আগামী প্রজন্মে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে উঠবে তারা যেন শিক্ষা নেয়। সদস্য এবং ভিপি নুরের কথাগুলোর মধ্যে আপনাদের কি মনে হলো যে আসলেই এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আরো কিছুদিন বাংলাদেশ চালানো দরকার কিনা, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য? নয়তো যদি এত তাদের নির্বাচন দিয়ে দেয় তাহলে বাংলাদেশের মধ্যে এরকম অরাজকতা থেকেই যাবে। সো আমাদের বাংলাদেশের মধ্যে তিনি যেন খুব সুন্দর একটু অবস্থানে নিয়ে যাওয়ার পর যেন আসলে এই বাংলাদেশে তাদের হাতে তুলে দেওয়া হয়। সন্দেশ আর নির্বাচন যে দিবেন আপনারা যে চিন্তা করেন, কিছুদিন আগে আবু মোহাম্মদ আদান বলেছিলেন যে
পশ্চিমা দেশের যে সকল রাষ্ট্রনায়ক আছে তারা বাংলাদেশের পূজা করবে। জি, সেই ঘটনায় এসেছে। এখন আপনারা দেখতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় গেছে জাতিসংঘে, দেখছেন কিভাবে তার সঙ্গে সেলফি তোলার হিড়ি ঘটেছিল। জি বন্ধুরা, তেমন একটি রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশে এসেছে, কিন্তু তাদেরকে কদর করতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতা বর্তমান বাংলাদেশের মধ্যে রয়েছে, তারা 16 বছর ধরে না খেয়ে আছে, তারা কবে আসলে ক্ষমতা পাবে এর লোভে এই ব্যক্তিটাকে সম্মান করতেই ভুলে যাচ্ছে। সন্দীপ, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে ভিডিও পর্যন্ত, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানান, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করে দিন। আল্লাহ হাফেজ।